তো আজকে আমরা আলোচনা করব ফান্ডামেন্টাল অফ নার্সিং সাবজেক্টের 3 থেকে 4টা টপিক আজকে আলোচনা করব। খুব ইম্পর্টেন্ট টপিক। দেখো, যেগুলো টপিকের উপর ইন্টারভিউতে বিশেষ করে গুরুত্ব দেয় সেই টপিকগুলো তোমাদেরকে শেয়ার করছি, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট টপিকগুলো আজকে 3 থেকে 4টা টপিক নিয়ে আলোচনাটা করব, ঠিক আছে? দেখো, এখানে লেখা আছে গ্লাসকোকোমা স্কেল। আমি বলেছিলাম টপিক ওয়াইজ ভিডিও আপলোড করব, আর কিভাবে কোশ্চেন করবে সেটাও বোঝানোর সময় বলে দেবো, ঠিক আছে? আর আলোচনা করব পজিশন, তার সাথে সাথে কেন পজিশনটা ব্যবহার করা হয় সেটা নিয়ে আলোচনা করব। আর আলোচনা করব ব্যাড শোর নিয়ে, ঠিক আছে? ব্যাড শোর। আর আলোচনা করব ব্লাড ট্রান্সফিউশন, ঠিক আছে? ব্লাড ট্রান্সফিউশন নিয়ে আলোচনা করব। তো আজকে ফার্স্ট তাহলে আমি আলোচনাটা করি ব্লাড ট্রান্সফিউশন, ঠিক আছে? চলো স্টার্ট করা যাক। ব্লাড ট্রান্সফিউশন, এখান থেকে অনেক কোশ্চেন করে, যেহেতু এটা নার্সকে দিয়ে কাজটা করানো হয়, নার্সরাই ব্লাড ট্রান্সফিউশন করে এক পেশেন্টের, তার জন্য নার্সকে জানতে হবে ব্লাড ট্রান্সফিউশন কীভাবে করাতে হয়, করানোর সময় ব্লাড ট্রান্সফিউশন করানোর আগে কী কী প্রিকশন নিতে হবে, তারপরে হচ্ছে রিঅ্যাকশন কী হতে পারে, কমপ্লিকেশন কী হতে পারে, তার অ্যাকশন আমরা কী কী নিব, অনেক রকমের কোশ্চেন করে। তারপর হচ্ছে ব্লাড ট্রান্সফিউশন কেন করা হয়, কোন কোন পেশেন্টের ক্ষেত্রে ব্লাড ট্রান্সফিউশন করা হয়, এই যে কোশ্চেনগুলো, এই কোশ্চেনগুলো এর মধ্যে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? তো চলো আজকে ব্লাড ট্রান্সফিউশনের পুরো টপিকটা পড়বো, তারপরে কোশ্চেনের অ্যান্সারগুলো আমরা জেনে নিব। ব্লাড ট্রান্সফিউশন, ব্লাড ট্রান্সফিউশন কেন করা হয়, কিসের জন্য? দ্য রিপ্লেসমেন্ট অফ ব্লাড অর ওয়ান অফ ইট কম্পোনেন্ট টু রিস্টোর ব্লাড ভলিউম, রেজ হিমোগ্লোবিন লেভেল, ট্রিট ডিফিসিয়েন্সি অফ প্লাজমা প্রোটিন অ্যান্ড ক্লটিং ফ্যাক্টর অ্যান্ড প্রোভাইড অ্যান্টিবডিজ। দেখো, এই যে ব্লাড ট্রান্সফিউশন করা হয়, এটা একটা কিন্তু রিপ্লেসমেন্ট অফ ব্লাড, ঠিক আছে? ব্লাড কমে গেলে সেটাকে আবার ব্লাড দেওয়া যায়, এটাকে বলে রিপ্লেসমেন্ট। তারপরে বলছে ওয়ান অফ ইট কম্পোনেন্ট টু রিস্টোর ব্লাড ভলিউম, ব্লাড ভলিউমের যে কম্পোনেন্টগুলো সেগুলো পুনরুদ্ধার করার জন্য, পুনরুদ্ধার করার জন্য, এবং রেইজ হিমোগ্লোবিন লেভেল, হিমোগ্লোবিন লেভেলটা বাড়ানোর জন্য, ট্রিট ডিফিসিয়েন্সি অফ প্লাজমা, যাদের ব্লাডের ডিফিসিয়েন্সি আছে, যাদের প্লাজমা প্রোটিন এবং ক্লোটিং ফ্যাক্টরের ডিফিসিয়েন্সি আছে, তাদের জন্য এই ব্লাড ট্রান্সফিউশন করা হয়। এবং কি করতে হয়, আর হচ্ছে প্রোভাইড অ্যান্টিবডিজ, এর মাধ্যমে কি যে অ্যান্টিবডি কিন্তু তৈরি হয়, অ্যান্টিবডিজ, ঠিক আছে? তো এই হচ্ছে ব্লাড ট্রান্সফিউশন, তোমরা ভালো করে দেখে নিবে। এবার চলে আসি ব্লাডের উপাদানগুলো কী কী, ব্লাড ট্রান্সফিউশন কেন করা হয় এটা তোমরা এই কথাটা বলবে, ঠিক আছে? আগের যেটা আমি বললাম, ব্লাডের উপাদানগুলো কী কী, আরবিসি, আরেক নাম হচ্ছে পিসিভি, তারপরে নিচে আছে তোমরা দেখে নিবে 4টা পয়েন্ট, আরবিসি আছে, হোল ব্লাড আছে, এফএফপি আছে, আর হচ্ছে প্লেটলেট, এই 4টা। আরবিসি সম্পর্কে আমরা উপাদানগুলো পড়বো, আরবিসি থেকে কী কী কোশ্চিন করতে পারি। দেখো, আমি স্টার দিয়ে কথাগুলো তোমাদেরকে লিখেছি, ঠিক আছে? RBC, it needed to restore the oxygen carrying capacity of the blood of the patient. RBC সবসময় তোমরা মনে রাখবে যদি কোশ্চিন করে যে কোন ব্লাডের উপাদান অক্সিজেন ক্যারি করে, ঠিক আছে? কোন ব্লাডের উপাদান, এইভাবে যদি কোশ্চিন করে কোন ব্লাডের উপাদান অক্সিজেন ক্যারি করে, তাহলে তোমরা RBC বলবে, ঠিক আছে? RBC কোশ্চিনের উত্তর হয়ে গেল। এখানে বলেছে 1 ইউনিট আরবিসি ইনক্রিজিং ইন হিমোগ্লোবিন, 1 ইউনিট আরবিসি, ঠিক আছে, কতটা হিমোগ্লোবিন বাড়ে। 1 ইউনিট একটা পেশেন্টকে আরবিসি চালালাম, তাহলে কত ইউনিট ব্লাডটা হিমোগ্লোবিনটা বাড়বে, ঠিক আছে? 1 গ্রাম, 1 ইউনিটে 1 গ্রাম বাড়ে, মনে রাখবে কিন্তু কোশ্চেনের অ্যান্সার সঙ্গে সঙ্গে দেওয়া হয়েছে। ইচ ইউনিট কন্টেন্ট, মানে একটা ইউনিট, তোমরা দেখেছো যার ব্লাড লাগে তার বলে না 1 ইউনিট ব্লাড, তো 1 ইউনিট ব্লাডের মধ্যে কতটা ml আরবিসি ব্লাড থাকে, কতটা ব্লাড থাকে, সেটা হবে 250, মানে হচ্ছে 250 থেকে 470 ml আরবিসি, ঠিক আছে? এতটা সেই 1 ইউনিটের মধ্যে এতটা ml থাকে, মনে রাখবে। এখানে এত থেকে এত বলা হয়েছে এটার কারণে এক্সামে দেখবে যে এর মধ্যবর্তী কোনো একটা দিল, তার জন্য যেন তোমরা জেনে রাখো যে এর মধ্যে থাকে। ট্রান্সফিউশন শুড বি কমপ্লিট উইদিন, মানে এই যে আরবিসি ব্লাডটা, এই আরবিসি ব্লাডটা যখন চালাবো, এই আরবিসি ব্লাডটা যখন চালাবো, ঠিক আছে, কত ঘন্টার মধ্যে আমাকে আরবিসি ব্লাডটা শেষ করতে হবে।
2 থেকে 4 ঘন্টার মধ্যে আরবিসি ব্লাডটা শেষ করতে হবে। মনে রাখবে কোশ্চেন যদি করে যে আরবিসি ব্লাড কত ঘন্টার মধ্যে আমাদেরকে শেষ করতে হয়, তো এখানে দেখো লেখা আছে 2 থেকে 4 ঘন্টার মধ্যে, ঠিক আছে, 2 থেকে 4 ঘন্টার মধ্যে শেষ করতে হবে। এখানে লিখেছে চেঞ্জ অকিওর আফটার 4 to 6 আওয়ার অফ কমপ্লিশন অফ ট্রান্সফিউশন। এখানে বলেছে যে কত ঘন্টার মধ্যে সেটা কাজ করবে। ধরুন ব্লাড দিলাম, এখন ব্লাডটা যে পরিমাণটা আস্তে আস্তে বাড়বে, সেটা কত ঘন্টার পর সেটাকে কাজ করবে অকিওর, ঠিক আছে। 4 থেকে 6 ঘন্টার মধ্যে সেটা কিন্তু কাজ করা স্টার্ট করবে, ঠিক আছে, ব্লাড বাড়ানো স্টার্ট করবে। ওকে, এখানে দেখো 1 2 3 4 5 5টা কিন্তু কোশ্চেন, তার সাথে সাথে অ্যান্সারগুলো পেয়ে যাচ্ছ, ঠিক আছে। ভালো করে নোটিস করো। কোশ্চেন যদি করে যে আরবিসি ব্লাড কত ঘন্টার মধ্যে চালানো উচিত বা শেষ করতে হবে, কত ঘন্টার মধ্যে কমপ্লিট করতে হয়, তাহলে 2 থেকে 4 ঘন্টা, কোশ্চেনের অ্যান্সার পেয়ে গেলে। যদি বলে 1 ইউনিট আরবিসি ব্লাড, ঠিক আছে, কতটা হিমোগ্লোবিন বাড়বে, সেটা হচ্ছে 1 গ্রাম হিমোগ্লোবিন বাড়বে। এই যে কোশ্চেনের অ্যান্সারগুলো এখানেই তোমরা পেয়ে যাচ্ছ, ঠিক আছে। পরেরটা চলে আসি, দেখে নাও। পরে চলে আসলাম হোল ব্লাড। হোল ব্লাড, ঠিক আছে, ব্লাডের আরেকটা উপাদান হচ্ছে হোল ব্লাড। হোল ব্লাড কি এখানে বলেছে হোল ব্লাড কোন পেশেন্টের ক্ষেত্রে ব্যবহার করা হয়, কোন পেশেন্টের ক্ষেত্রে আমরা হোল ব্লাডটা ব্যবহার করব, ঠিক আছে। এখানে দেখো ইউজ টু ট্রিট হাইপোভোলেমিক শক, যেগুলো হচ্ছে হাইপোভোলেমিক আছে সেগুলো পেশেন্টের ক্ষেত্রে কিন্তু আমরা হোল ব্লাড চালাবো ইন দ্য ম্যাসিভ ব্লিডিং। কারণ হাইপোভোলেমিক শকটে পেশেন্টের ক্ষেত্রে দেখবে যে তার এক্সেসিভ ব্লিডিং হয়, ম্যাসিভ ব্লিডিং থাকে। তো যেহেতু ম্যাসিভ ব্লিডিং থাকে, তো হাইপোভোলেমিক হওয়ার চান্স থাকে, তার জন্য এই হোল ব্লাডটা চালানো হয়, ঠিক আছে। মনে রাখবে সব কিছু, সব ব্লাড কিন্তু সব পেশেন্টকে দেওয়া হয় না। এবার হচ্ছে এই হোল ব্লাডটা 1 ইউনিটের মধ্যে কতটা এমএল থাকে। হোল ব্লাডের 1 ইউনিটের মধ্যে 350 এমএল ব্লাড থাকে। 1 ইউনিটে 350 এমএল ব্লাড থাকে, মনে রাখবে। তো এই হচ্ছে হোল ব্লাড। এইবার চলে আসছি এফএফপি। এটা তোমরা সবাই জানো, যখন প্রাইভেটে করছিলে এফএফপি অনেক তোমরা দেখেছো বা চালিয়েছো, ঠিক আছে। এফএফপি ফ্রেশ ফ্রোজেন প্লাজমা, মনে রাখবে এর ফুল ফর্মটাও মনে রাখবে। ফুল ফর্ম কি বলেছে, এফএফপি কোন পেশেন্টের ক্ষেত্রে ট্রান্সফিউশন করা হয়। এখানে দেখো ইউজ টু রিপ্লেস মিসিং কোয়াগুলেশন ফ্যাক্টর, সো ইউজ ইন হিমোফিলিয়া। আচ্ছা, এখানে হচ্ছে যেগুলো পেশেন্টের কোয়াগুলেশন ফ্যাক্টরের দরকার, মিসিং আছে, সেগুলো রিপ্লেস করার জন্য, এবং যে পেশেন্টের হিমোফিলিসিয়া থাকে সেই পেশেন্টের ক্ষেত্রে ইমার্জেন্সি পিপিএফপি দরকার, এফএফপি দরকার, ঠিক আছে, এফএফপির দরকার। আর তোমরা বলতে পারো যে ইউজ ইন দ্য বার্ন অ্যান্ড সিভিয়ার আইসোটোনিক ডিহাইড্রেশন, যেগুলো পেশেন্টের বার্ন হয়, জ্বলে যায়, সেই পেশেন্টের ক্ষেত্রেও এই এফএফপি দরকার, ঠিক আছে। এফএফপি ব্যবহার করা হয়, ট্রান্সফিউশন করা হয়। তো তোমরা 2 থেকে 3টা বলে দিবে কোন কোন ক্ষেত্রে এই এফএফপি মানে ট্রান্সফিউশন করা হয়। এবার চলে আসি 2 থেকে 3টা কোশ্চেন। এফএফপি ইজ দ্য ট্রান্সফিউশন উইদিন 2 আওয়ার্স, ঠিক আছে। এই যে এফএফপিটা আছে সেটা আমরা ট্রান্সফিউশন করব। এখানে বলেছে মানে এফএফপিটা যে আগের মতো যেতে কাজ করবে, চালানোর কত ঘন্টা পরে কাজ করবে, সেটা হচ্ছে উইদিন 2 আওয়ার্স, 2 ঘন্টা পরেই কিন্তু সেটা কাজ করার স্টার্ট করে দেয়, ঠিক আছে। এবার বলছে এফএফপি ট্রান্সফিউশন শুড বি কমপ্লিট উইদিন, কত মিনিটের মধ্যে এফএফপি শেষ করতে হবে, কমপ্লিট করতে হবে ট্রান্সফিউশন, সেটা হচ্ছে 15 to 30 মিনিট, 15 থেকে 30 মিনিটের মধ্যে শেষ করতে হবে, চালাতে হবে। আর এখানে ইচ এমএল মানে হচ্ছে ইচ এমএল কন্টেন্ট, একটা এফএফপি যে পাউচ থাকে, যেই কি বলবো ইউনিট তো বলা যাবে না, সেটা একটা পাউচ থাকবে। তো ইচ এমএল কন্টেন্ট, কত এমএল এর থাকে কন্টেন্টটা, সেটা হচ্ছে 200 থেকে 225 এমএল এর একটা কন্টেন্ট থাকে, ঠিক আছে, এফএফপি। তো আমরা কি জানলাম, আরবিসি জানলাম, হোল ব্লাড জানলাম, এফএফপি জানলাম। এবার জানবো আমরা প্লেটলেটের থেকে কি কোশ্চেন করতে পারে সেগুলো আমরা জানবো, ঠিক আছে। প্লেটলেট দেখো ইউজতে হয় কোন পেশেন্টের ক্ষেত্রে, ইউজ ইন দ্য সিভিয়ারলি, যে পেশেন্ট খুব সিভিয়ারলি থ্রোম্বোসাইটোপেনিক, বিশেষ করে থ্রোম্বোসাইটোপেনিক পেশেন্টের ক্ষেত্রে এই প্লেটলেটটা মানে ইউজ হয়। তোমরা দেখবে যাদের টাইফয়েড হয় তাদের যে প্লেটলেট, সেটা কিন্তু কী হয় দেখো এখানে লেখা আছে, এক্সাম্পল দিয়েছে, যদি লেস দেন 40
40,000 40,000-এর কম থাকে তখন কিন্তু এই প্লেটলেট চালাতে হয়। 40,000-এর কম কিসের ক্ষেত্রে? হ্যামারেজের ক্ষেত্রে। ধরুন মানে হ্যামারেজিং হচ্ছে সেই ক্ষেত্রে যদি 40,000 প্লেটলেট থাকে তখন কিন্তু চালাতে হবে। এবার হচ্ছে লেস দেন 10,000 যদি একটা পেশেন্টের থাকে কিন্তু এখানে বলে দিয়েছে হু আর নট অ্যাট ব্লিডিং, যে পেশেন্টের ব্লিডিং হচ্ছে না, ঠিক আছে, ব্লিডিং হচ্ছে না, তার 10,000 প্লেটলেটস আছে, মাত্র 10,000, তখন কিন্তু সেই পেশেন্টকে ইমিডিয়েটলি প্লেটলেট চালাতে হবে, এখানে উল্লেখ করে দিয়েছে। এবার বলছি প্লেটলেট সম্পর্কে। ইচ ইউনিট হ্যাজ, এক ইউনিট প্লেটলেট হচ্ছে কত ml? 15 to 17 ml, মানে হচ্ছে ইচ ইউনিট হ্যাজ 50 to 70 ml, মানে 50 থেকে 70 ml হচ্ছে এক ইউনিটে থাকে। এখানে ছোট করে এখানে লেখা আছে এর যে স্টোর অ্যাট রুম টেম্পারেচার থাকবে এই প্লেটলেট, সেটা হচ্ছে 72 ডিগ্রি ফারেনহাইট, ঠিক আছে, 72 ডিগ্রি ফারেনহাইট এর স্টোরেজ টেম্পারেচার থাকবে, ঠিক আছে। এবার চলে আসি নিচের অ্যাডমিনিস্টার, এটা যদি আমরা চালাবো উইদিন 15 to 30 মিনিট, 15 থেকে 30 মিনিটের মধ্যে এটা চালাতে হবে। আফটার রিসিভিং, মানে রিসিভ করার পর এত থেকে এত মিনিটের মধ্যে চালাতে হবে, ওকে। আরেকটা আমরা জানবো অ্যালবুমিন, ঠিক আছে। অ্যালবুমিন থাকে, সেই অ্যালবুমিনটা তোমরা নিজেরাই নোট করে নিবে, হোমওয়ার্ক দিলাম, এটা তোমরা নিজেরাই নোট করবে। দেখো এখান থেকে অনেক কোশ্চিন করতে পারে, যেমন প্লেটলেট থেকে কি কোশ্চিন করতে পারে, এক ইউনিট প্লেটলেটের মধ্যে কতটা ml প্লেটলেট থাকে, এক ইউনিটের মধ্যে কত ml প্লেটলেট থাকে। করতে পারে যে প্লেটলেটের যে রুম টেম্পারেচার কতটা থাকা উচিত, রুম টেম্পারেচার সেটা তোমাদেরকে জানিয়ে দেওয়া হলো। প্লেটলেট কোন কোন পেশেন্টের ক্ষেত্রে প্লেটলেট চালানো হয় তোমাদের জানিয়ে দেওয়া হলো। তারপর হচ্ছে কত ঘন্টার মধ্যে বা কত মিনিটের মধ্যে প্লেটলেটটা শেষ করতে হবে আফটার রিসিভিং, সেটাও জানানো হলো। তো সবই মানে কোশ্চেন করতে পারে, তোমাদের কোশ্চেনের অ্যান্সার এখানে দেওয়া আছে, ঠিক আছে, খুব সুন্দর করে দেওয়া আছে। এবার পরের নেক্সটে চলে যাই। এখানে কোশ্চেন করতে পারে ব্লাড ব্যাংকের ব্লাড স্টোর টেম্পারেচার কত, ব্লাড ব্যাংকে যে ব্লাডগুলো স্টোর করে রাখে সেই স্টোরের যে টেম্পারেচার কত, কোশ্চেন করতে পারে। 4 ডিগ্রি সেন্টিগ্রেড আর হচ্ছে 39 ডিগ্রি ফারেনহাইট, সেন্টিগ্রেডও বলতে পারো, ফারেনহাইটে বলতে পারো, ঠিক আছে। এখানে বলেছে, হয়তো তোমাদের দেখতে প্রবলেম হয়, আচ্ছা, এখানে বলেছে স্টোর দ্য ব্লাডের ফর ম্যাক্সিমাম অফ, আচ্ছা, একটা ব্লাড ব্যাংকে কতদিন ম্যাক্সিমাম, মানে বলেছে ম্যাক্সিমাম কতদিন সেটা স্টোর করে রাখতে পারবে। এখানে বলেছে 40 to 45 ডেজ, মানে হচ্ছে 40 থেকে 45 দিন একটা ব্লাড স্টোর করে রাখতে পারবে, ঠিক আছে, ব্লাড ব্যাংকে, বুঝতে পারলে, কিন্তু মেনটেন করে রাখতে হবে। এবার চলে আসি কন্ডিশন, আমি তো আগেরগুলো আলোচনা করলাম, ঠিক আছে। এবার কিছু কন্ডিশন আছে, সেই কন্ডিশনগুলো খুব ইম্পর্টেন্ট। কী কী ইম্পর্টেন্ট দেখো, কন্ডিশন ফর ব্লাড ডোনেশন কোশ্চেন করতে পারে, তাই আমি এখানে ভিভিআই, যে কেউ একজন ব্লাড ডোনেট করতে যাচ্ছে, ঠিক আছে, আমরা যখন ব্লাড ব্যাংকে কাজ করতাম, ঠিক আছে, ব্লাড ব্যাংকে কোথাও আবার ব্লাড ব্যাংক ক্যাম্প হতো, সেখানেই যখন যেতাম, ঠিক আছে, তো কিছু কিছু কন্ডিশন থাকতো, তারপরে ব্লাড ডোনেট করতে পারতো একটা, মানে হচ্ছে একটা কি বলবো, যারা ডোনেট করে। এখানে কন্ডিশনগুলো বলা আছে, ডোনার মাস্ট বি ফ্রি ফ্রম অল ইনফেকশন ডিজিজ, তার শরীরের মধ্যে কোনো ডিজিজ থাকা যাবে না। কোন কোন ডিজিজ সেটা হচ্ছে দেখো লেখা আছে, ম্যালেরিয়া, HIV, হেপাটাইটিস, এগুলো ইত্যাদি, এগুলো কিন্তু ডিজিজ থাকলে কিন্তু সে কিন্তু ব্লাড ডোনেট করতে পারবে না। আরেকটা কন্ডিশন দেখো এখানে লেখা আছে, ডোনার্স ভাইটাল সাইন্স শুড বি নর্মাল, যে ডোনেট করতে যাচ্ছে ব্লাড, তার ভাইটাল সাইন্স কিন্তু কি থাকতে হবে, নর্মাল থাকতে হবে। বিফোর ডোনেশন, যখন দিবে তার আগে তার ভাইটাল সাইন্সগুলো ঠিকঠাক থাকতে হবে, নর্মাল থাকতে হবে। এখানে দেখো 3 নম্বর পয়েন্টে বলেছে, ডোনার শুড নট ডোনেট ব্লাড ইন দ্য লাস্ট 90 ডেজ। দেখো সে একবার ডোনেট করেছে কিন্তু তার 19 ডেজ হয়নি, তারপরে সে ডোনেট করতে গেছে, কিন্তু ওরকম হবে না। আফটার 90 ডেজ মানে তুমি দিয়েছো, তারপরে 90 দিন পরে তুমি আবার দিতে পারবে, 90 দিনের আগে দিতে পারবে না, ঠিক আছে, এখানে লিখেছে নট ডোনেট, ওকে। এবার দেখো লিখেছে এজ উইল বি বিটুইন 18 to 65 ইয়ার্স, মানে 18 থেকে 65 বছর পর্যন্ত এজে ডোনেট করতে পারবে ব্লাড, ঠিক আছে, 18-এর কম হবে না, 18 কম বয়সে ব্লাড ডোনেশন মানে ডোনেট করতে পারবে না। বলেছে আরও কন্ডিশন দিয়েছে, ডোনার উইল নট প্রেগনেন্ট ইন দ্য লাস্ট 6 মান্থ, যে ডোনেট করবে মহিলা যদি থাকে
6 মান্থ প্রেগনেন্ট, ঠিক আছে, বলেছে লাস্ট 6 মান্থ প্রেগনেন্ট, সে কিন্তু দিতে পারবে না, তার কিন্তু নট প্রেগনেন্ট ইন লাস্ট 6 মান্থ, 6 মান্থ ধরে সে প্রেগনেন্ট নেই, সেই মহিলা দিতে পারবে। ব্লাড শুড নট, আচ্ছা এখানে কেন বলেছে, আচ্ছা প্রেগনেন্ট মহিলার এমনি ব্লাড কমে যায়, ঠিক আছে, আবার সে যদি ব্লাড দেয় তার কিন্তু ব্লাডের ডিফিসিয়েন্সি দেখা দিতে পারে। হিমোগ্লোবিন নট লেস দেন 12 গ্রাম পার ডিএল, যাদের হচ্ছে হিমোগ্লোবিন 12 কম থাকে তারা কিন্তু ব্লাড দিতে পারবে না। আরেকটা কন্ডিশন বলেছে ব্লাড শুড নট কালেক্ট ইন দ্য এমটি স্টোমাস, ঠিক আছে, ধরো ব্লাড দিতে গেছো, খালি পেটে ব্লাড দেওয়া যাবে না, এখানে বলে দিয়েছে খালি পেটে ব্লাড দেওয়া যাবে না, কিছুটা খেয়ে 1 থেকে 2 ঘন্টা পরে তোমাকে দিতে হবে। ব্লাড দেওয়ার পরে কি করতে হবে, গিভ সুইট ড্রিঙ্ক টু ডোনার আফটার ডোনেশন, দেওয়ার পরে তোমাকে কিছু একটা খেতে হবে এবং ড্রিঙ্ক করতে হবে। সুইট ড্রিঙ্ক মানে হচ্ছে তোমাকে মানে ফ্রুট খেতে হবে, ঠিক আছে, ফ্রুটের জুস। এবার ইম্পর্টেন্ট কোশ্চেন এখানে দেখো, আর একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো করে থাকে, ব্লাড চালানোর আগে কী কী প্রিকশন নিতে হয়, মানে কী কী আমরা চেক করব ব্লাড চালানোর আগে। আবার কোশ্চেন করতে পারে ব্লাড চালানোর সময় কি কমপ্লিকেশন দেখা দিতে পারে, কোশ্চেন করতে পারে ব্লাড চালানোর কজগুলো বলো, ঠিক আছে, কী কী কারণে কমপ্লিকেশন দেখা দেয় বা দেখা দিলে কী কী অ্যাকশন আমরা করব, কী কী অ্যাকশন নিব, এই যে কোশ্চেনগুলো আছে এগুলো কিন্তু ধরে, তো আলোচনা করলেই তোমরা অ্যান্সার দিতে পারবে। সেই জন্য আমি টপিকগুলো ভালো করে তোমাদের বোঝানোর চেষ্টা করছি, টপিক যখন বুঝে নিবে তোমরা নিজেরাই অ্যান্সার দিতে পারবে, ঠিক আছে। প্রিকশন আমরা কী কী নিব, কয়েকটা পয়েন্ট মনে রাখবে, আমি মোটামুটি 6-7টা দিয়েছি, তার মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো তোমরা মনে রাখবে। এখানে বলেছে মানে প্রিকশন আমরা ব্লাড চালানোর আগে কী কী দেখব সেটাই বলেছে। ইনশিওর দ্যাট ক্রস ম্যাচড ব্লাড প্রোডাক্ট আর গিভেন টু দ্য কারেক্টলি আইডেন্টিফাইড পেশেন্ট। কী বলেছে, আমাদের ইনশিওর হতে হবে, ইনশিওর মানে হচ্ছে যে এই পেশেন্টের এই ব্লাডটা সব ক্রস ম্যাচিং সব ইনশিওর হতে হবে। সেখানে বলেছে প্রথমে আমাদেরকে ক্রস ম্যাচ করে নিতে হবে এই পেশেন্টের এই ব্লাডটা, ঠিক আছে, কারেক্টলি। তুমি যদি ক্রস ম্যাচিং করলে তারপরে তুমি অন্যজনকে আরেকবার ক্রস ম্যাচিং করাবে, সেটা হবে সেকেন্ড ক্রস ম্যাচিং, ঠিক আছে। কী করবো, পেশেন্টের আইডেন্টিফাই করে তারপরে কিন্তু ক্রস ম্যাচিংটা খুব ইম্পর্টেন্ট। ক্রস ম্যাচিং কীভাবে করবে, অনেকগুলো আছে ক্রস ম্যাচিং করার, ঠিক আছে, আমি তো যেহেতু ভিডিওটা বড় হয়ে যাচ্ছে তাই শর্টকাটে বোঝানোর চেষ্টা করছি। এখানে বলেছে ব্লাড স্টোর অ্যাট 4 ডিগ্রি সেন্টিগ্রেড অ্যান্ড অ্যাডমিনিস্টার্ড, আমরা যখন চালাবো অন দ্য রুম টেম্পারেচার থাকবে 22 to 23 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে, 22 থেকে 23 ডিগ্রি সেন্টিগ্রেডে আমাদের তাপমাত্রা থাকবে রুম টেম্পারেচার, যেটা হচ্ছে আমরা যেখানে আমরা ব্লাড চালাবো যে পেশেন্টের, এগুলো হচ্ছে প্রিকশন নিতে হবে। একদম প্রচুর ঠান্ডা রুমে গিয়ে আমি ব্লাড চালাবো হবে না, আর প্রচুর গরম যেখানে রুম টেম্পারেচার খুব ওখানেও চালালে আমাদের হবে না। তো রুম টেম্পারেচার আমাদের 22 থেকে 23 ডিগ্রি সেন্টিগ্রেডে রাখতে হবে, আর যে ব্লাডটা স্টোর ছিল তার 4 ডিগ্রি সেন্টিগ্রেডে যেখানে ওইটা রাখতে হবে, ঠিক আছে। এবার বলেছে কি আরেকটা প্রিকশন নিব, ইন দ্য ফার্স্ট 15 মিনিট 15 মিনিট কী করবো আমরা ব্লাডটাকে ফ্লোতে চালাবো, মানে হচ্ছে ফ্লো ইজ লিমিটেড চালাবো, 15 মিনিট ব্লাডটা আমরা লিমিটেড চালাবো, ঠিক আছে, টু 15 ml 50 ml টু 50 ml, ঠিক আছে। তবে এখানে বলেছে অ্যাকসেপ্ট হোয়েন দ্য ট্রিটিং, বলছে কি আমরা কখন মানে ব্লাডটা একটু জোরে চালাই, সেটা হচ্ছে যদি ট্রমা পেশেন্টের থাকে, মেসিভ ট্রমা, ঠিক আছে, তখন কিন্তু একটু জোরেই চালায়, ওকে। এবার বলেছে স্টার্ট ট্রান্সফিউশন অফ দ্য ব্লাড উইদিন, আমরা স্টার্ট করবো ট্রান্সফিউশন ব্লাডটা উইদিন 30 মিনিট, 30 মিনিটের মধ্যে আমাদের ব্লাডটা চালাতে হবে। আফটার কামিং, যখন ব্লাডটা আসবে আমরা সঙ্গে সঙ্গে চালাবো না, ব্লাড আসলো আধা ঘন্টা পর তারপরে আমরা কিন্তু ব্লাডটা চালাবো, ওকে। এবার বলেছে কি নেভার ইউজ এনি সলিউশন, ব্লাড চালানোর সময় কোনো সলিউশন ব্যবহার করা যাবে না, এক্সেপ্ট শুধুমাত্র ছাড়া কি নর্মাল স্যালাইন আমরা ব্যবহার করতে পারবো ডিউরিং ব্লাড ট্রান্সফিউশনের সময়, কিন্তু ব্লাড ট্রান্সফিউশনের সময় কোনো ড্রাগ ইউজ করা যাবে না, কোনো সলিউশন ইউজ করা যাবে না। এই হচ্ছে আমাদের প্রিকশন নিতে হবে এইভাবে। আরও তোমাদেরকে জানিয়ে দিই, ওয়ান্স দ্য ট্রান্সফিউশন বিগিনিং দ্য ব্লাড ইজ অ্যাডমিনিস্টার্ড, ঠিক আছে, উইদিন এ ম্যাক্সিমাম অফ 4 আওয়ার্স, আমরা যখন ব্লাড চালাবো আমরা ব্লাডটা কমপ্লিট যেটা করবো সেটা হচ্ছে 4 আওয়ার্স, 4 আওয়ার্সের মধ্যে কমপ্লিট করতে হবে, ম্যাক্সিমাম বলেছে, ঠিক আছে। 4 ঘন্টা পার হয়ে গেছে ব্লাড যাচ্ছে না, ব্লাড গরম হয়ে গেছে, এটাও কিন্তু রিয়াকশন হতে পারে। তো 4 ঘন্টার মধ্যে আমাদেরকে শেষ করতে হবে, যেখানে কত লেখা থাকে 2 to 4 আওয়ার্স, 2 থেকে 4 ঘন্টার মধ্যে ব্লাডটাকে শেষ করতে হবে। 1 ইউনিট ব্লাড, যে আমরা যদি কোল্ড ব্লাড চালাই, কোল্ড ব্লাড মেবি কোজ কী হতে পারে, কোল্ড ব্লাড চালালে কার্ডিয়াক অ্যারিথমিয়া হতে পারে, ঠিক আছে। এখানে আরেকটা বলেছে যে আমরা ব্লাড যে চালাবো সেটা আমরা
অ্যাসেস পেশেন্ট এভরি 15 মিনিট, 15 মিনিট অন্তর অন্তর আমরা কী করবো, পেশেন্টের অ্যাসেস করব টু অবজার্ভ বিটি ট্রান্সফিউশন, মানে হচ্ছে ব্লাড ট্রান্সফিউশনের সময় আমরা দেখবো যে কোনো রিয়াকশন হচ্ছে কিনা, সেটা 15 মিনিট পর পর আমরা অবজার্ভ করব। ঠিক আছে, এই হচ্ছে প্রিকোয়েশন আমাদেরকে নিতে হবে। কোশ্চেন করে থাকে এগুলো কি, একটা কোশ্চেন করে আগে কোশ্চেনটা করেছিল বা এভাবে কোশ্চেন করতে পারে যে ব্লাড ট্রান্সফিউশন করার সময় কী কী কমপ্লিকেশন হতে পারে একটা পেশেন্টের। ঠিক আছে, দেখো কী কী কমপ্লিকেশন হয় ব্লাড ট্রান্সফিউশনের ফলে, সেটা হচ্ছে ফিভার হতে পারে উইথ চিলস, হেডেক হয় পেশেন্টের, ট্র্যাকিকার্ডিয়া হতে পারে, ট্র্যাকিকার্ডিয়া হতে পারে, হাইপোটেনশন হতে পারে, ঠিক আছে, হতে পারে ডিসপেনিয়া হতে পারে, ট্র্যাকিপেনিয়া হতে পারে, চেস্ট পেন হতে পারে, রেড ইউরিন হতে পারে। এগুলো কিন্তু কমপ্লিকেশন আসতে পারে। কেন কমপ্লিকেশন আসতে পারে, কজটা কি কারণ, দেখো কি ভুলটার জন্য আমাদের এইসব হতে পারে। ঠিকঠাক চালালে তাহলে তো হবে না। ঠিক আছে, ব্লাড যদি ঠিকঠাক চালানো যায় সঠিক নিয়মে, তাহলে কিন্তু এরকম কোনো কিছু কমপ্লিকেশন দেখা দিবে না। কমপ্লিকেশন দেখা দেওয়ার কারণটা কি, সেটা হচ্ছে কি অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য রং ম্যাচ ব্লাড। যদি আমরা ব্লাডটাই অন্যের ব্লাড যদি একটা পেশেন্টকে চালায়, যেটা হচ্ছে রং ম্যাচ, আমরা ভুলভাল ম্যাচিং করেছি, তাহলে তো রিয়াকশন হবেই, কমপ্লিকেশন আসবেই। আরেকটা হতে পারে এক্সেসিভ ওয়ার্মিং। ঠিক আছে, আমরা ব্লাডটা চালিয়েছি, ব্লাড চালানোর যে একটা টেম্পারেচার, রুম যে টেম্পারেচার থাকে নর্মাল, তার থেকে অনেক বেশি, যেটা হচ্ছে 40 ডিগ্রি সেন্টিগ্রেড। এত ডিগ্রি সেন্টিগ্রেডের যদি আমরা একটা পেশেন্টের ব্লাড চালাই, তাহলে তো কমপ্লিকেশন দেখা দিতেই পারে। আরেকটা বলেছে ফ্রিজিং ফর মোর দেন 21 ডেজ। একটা ব্লাড একটা ফ্রিজে রেখেছে, ঠিক আছে, 21 ডেজ মানে হচ্ছে 21 দিন পার হয়ে গেছে। ঠিক আছে, মোর দেন 21 দিন, এতদিন পার হয়ে গেছে, ওই ফ্রিজে রেখেছে, রাখার ফলে কিন্তু দেখবে ওই ব্লাড চালালে সেটা কিন্তু আবার কমপ্লিকেশন দেখা দেয়, রিয়াকশন দেখা দেয়। আরেকটা হতে পারে কী কারণ হতে পারে, মিক্সিং উইথ দ্য ডেক্সট্রোজ সলিউশন, বা চালানোর সময় কেউ ডেক্সট্রোজ ইউজ করেছে, কোনো সলিউশন ইউজ করেছে, তার জন্য কিন্তু কমপ্লিকেশন দেখা দিতে পারে। ঠিক আছে, কোশ্চেন বলে এইভাবে অ্যান্সারগুলো দিবে। আবার দেখো অ্যাকশন, কীভাবে অ্যাকশন নেব, অ্যাকশন তো কে নেই, ডক্টর নেই, তবে আমাদের কিছু কিছু দেখতে হবে অ্যাজ এ নার্স হিসাবে। অবজার্ভ করতে হবে দ্য পেশেন্ট ক্লোজলি ফর দ্য ফার্স্ট 10 মিনিট অফ দ্য ব্লাড ট্রান্সফিউশন স্টার্ট। ঠিক আছে, স্টপ দ্য ট্রান্সফিউশন ফার্স্ট অ্যান্ড কিপ ওপেন আইভিস লাইন। আমাদেরকে স্টপ করতে হবে, যেহেতু রিয়াকশন দেখা দিয়েছে, কমপ্লিকেশন দেখা দিয়েছে, ব্লাড ট্রান্সফিউশন স্টপ করতে হবে, আইভি লাইনটা খুলতে হবে। তারপরে ইনফর্ম ডক্টর অ্যান্ড ব্লাড ব্যাঙ্ক, আমরা ইনফর্ম করবো ডক্টরকে, ব্লাড ব্যাঙ্ককেও ইনফর্ম করবো। এগুলো কাজ করার পরে আমাদের কাজ হবে অ্যাজ এ নার্স হিসাবে মনিটর ভাইটাল সাইন্স অ্যাট দ্য এভরি 15 মিনিটস। 15 মিনিট অন্তর অন্তর আমাদেরকে নার্স হিসাবে, একজন নার্স হিসাবে 15 মিনিট অন্তর অন্তর এটাকে চেক করতে হবে। ঠিক আছে, এই ছিল ব্লাডের টপিক। ঠিক আছে, আর এখান থেকে অনেক কোশ্চেন করে বলে এই টপিকটা তুলে ধরা। এবার আমি আরেকটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে এই টপিকটা খুব ইম্পর্টেন্ট, গ্লাসকো কোমা স্কেল, ফান্ডামেন্টালের একটা টপিক। ঠিক আছে, গ্লাসকো কোমা স্কেল কেন ব্যবহার করা হয়, দেখো কোনো পেশেন্ট আসলো, পেশেন্ট আসার পরে আমাদেরকে দেখতে হবে সেই পেশেন্টের কনসিয়াস লেভেলটা কতটা। এই কনসিয়াস লেভেল চেক করার জন্য গ্লাসকো কোমা স্কেলটা ব্যবহার করা হয়। কোশ্চেন করতে পারে, দেখো আমি দুটো পেন দিয়ে ইউজ করেছি, একটা হচ্ছে ব্লু পেন অ্যান্ড হচ্ছে রেড পেন। দুটারই মানে আছে কেন আমি দুটো ইউজ করেছি, খুব এখান থেকে কোশ্চেন তোমরা করতে পারবে, এখান থেকে উত্তরগুলো বার করতে পারবে। ঠিক আছে, এখানে বলেছে গ্লাসকো কোমা স্কেল জিনিসটা কি, কেন এটা ইউজ করা হয়। এ স্কেল ইউজ টু ডিটারমাইন এ পেশেন্ট লেভেল অফ কনসিয়াস। এই গ্লাসকো কোমা স্কেলটা ব্যবহার করা হয় পেশেন্টের কনসিয়াস লেভেল চেক করার জন্য। ঠিক আছে, সে কতটা অ্যাক্টিভ, কতটা কনসিয়াসনেস আছে, কোন পার্টগুলো বেশি কাজ করছে, তার ব্রেনটে কতটা ড্যামেজ হয়েছে, সব কিছু বলতে পারবে। দিস স্কেল ফার্স্ট টাইম পাবলিশ বাই দ্য গ্রেহাম টেস্টান। ঠিক আছে, আরেকজন ছিল প্রফেসর, সেটার নাম হচ্ছে ব্রিয়ান জে জেনেট। এই দুজন প্রফেসর মিলেই কিন্তু এই গ্লাসকো কোমা স্কেলটা পাবলিশ করেছিল। তারা এই যে প্রফেসর ছিলেন, তারা কিন্তু নিউরোসার্জন ছিলেন, নিউরোসার্জন ছিলেন। ঠিক আছে, আর এটা হচ্ছে ইউনিভার্সিটি অফ দ্য গ্লাসকো ইনস্টিটিউট। তারা যে প্রফেসর ছিলেন, তারা হচ্ছে একজন প্রফেসর ছিলেন, সেটা হচ্ছে গ্লাসকো ইনস্টিটিউটের, মানে একটা ইউনিভার্সিটি ছিল, সেটা হচ্ছে গ্লাসকো ইউনিভার্সিটি। সেখানে 1974 সালে এটা পাবলিশ করা হয়েছিল, ভালো করে বুঝবে। ঠিক আছে, এইটুকু একটা তাদের ঘটনা। এবার চলে আসছে গ্লাসকো কোমা স্কেল। সবাই জানো যে গ্লাসকো কোমা স্কেলের যে রেটিং সেটা কত, আমরা কি করে বুঝবো, এখানে রেটিংগুলো দেওয়া আছে দেখো। সেটা হচ্ছে আমরা যদি রেটিং দেখি, আই ওপেনিং স্কোর, ভার্বাল রেসপন্স,
আই যদি ঠিকঠাক ওপেনিং করে তাহলে ঠিক আছে, ভার্বাল ঠিকঠাক করলে ঠিক আছে। এখানে বলছে মোটর রেসপন্স। এই যে তিনটা আছে আমি শর্টকাটে বোঝাবো। আই ওপেনিং স্কোর আমরা কীভাবে দিব, চেক করব আই, সেটা হচ্ছে স্পন্টেনিয়াস। আমরা আই যখন চেক করতে যাবো যদি নিজে নিজে ওপেন হয়, ঠিক আছে, আমরা বললাম চোখের কাছে নিয়ে গেলাম আঙুল, নিজে নিজে ওপেন হচ্ছে, তাহলে তার স্কোর হবে 4। টু ভার্বাল কমেন্ট, আমরা চোখ ওপেন করতে বলছি তখন ওপেন করছে, বা যখন বলছি ভার্বালি তখন করতে পারছে। টু পেন, চোখ ওপেন করতে গিয়ে খুব পেন ফিল করছে, তো 2 নম্বর। নো রেসপন্স, চোখ আমরা খুলতে বলছি বাট কোনো রেসপন্স করছি না, তো 1 নম্বর। এই হচ্ছে স্কোর। তোমরা দেখে নাও এগুলো, ঠিক আছে, এগুলো আগেও তোমরা আগে থেকে জানো, বাস নোটটা তৈরি করা তোমাদের সুবিধার্থে। এটা আলোচনা করলে অনেকটা বড় হয়ে যাচ্ছে, তবে নোটটা তোমরা দেখে নাও, এখান থেকে তোমরা পজ করে লিখে নেবে, ঠিক আছে। যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন সেগুলো নিয়ে বেশি আলোচনা করব, মানে যেগুলো টপিকের মধ্যে এই যে এগুলো খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এখানে বলছে মিনিমাম রেসপন্স উইল বি 3, যদি মিনিমাম 3 আসে, ঠিক আছে, আমরা চেক করার পরে সেটা আমরা সিভিয়ার নিউরোলজিক্যাল প্রবলেম বলবো, ঠিক আছে, বা হচ্ছে ডিপ কমা অর দ্য ডেট, বা কমায় চলে গেছে বা ডেট হতে পারে, ঠিক আছে। এ হচ্ছে মিনিমাম যদি 3 আসে সব কিছু চেক করার পর। ম্যাক্সিমাম রেসপন্স উইল বি 15, মানে হচ্ছে 15, তাহলে আমরা বলবো ফুললি কনসিয়াস অর দ্য অ্যাওয়ার, সতেজ আছে। লেস দেন 8 স্কোর শো, যদি 8 শো করে, মানে 8 শো করে, তাহলে সিভিয়ার ব্রেন লিসেন কমা, মানে সিভিয়ার ব্রেনের কোনো ইফেক্ট পড়েছে বা কমা পেশেন্ট হতে পারে। তো এইসব পেশেন্টের ক্ষেত্রে অ্যাসেস করতে হবে ফ্রিকোয়েন্টলি। যদি আমরা স্কোর পাই গ্লাসকো কমে জিসিএস যদি আমাদের 9 থেকে 12 হয়, 9 to 12 স্কোর হয়, তখন বলতে হবে মডারেট ব্রেন লেসন। আর যদি 13 থেকে 15-এর মধ্যে স্কোর পাই সেটা হবে মাইনর ব্রেন ইঞ্জুরি, ঠিক আছে, মাইনর ব্রেন ইঞ্জুরি। এই হচ্ছে আবগার স্কোর, ঠিক আছে, ছোট্ট একটা, যেটা সবাই জানো। তো এখান থেকে বেশি কোশ্চিন করে 3-4টা পয়েন্ট। এবার চলে আসি পজিশনটা আলোচনা করব। আচ্ছা, পজিশন খুব ইম্পর্টেন্ট। এখানে দেখো পজিশন, কী পজিশন আছে, টোটাল 15টা, কিন্তু আমাদের 15টা মনে রাখা সম্ভব না। যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই আগে লিখেছি, ঠিক আছে। সুপাইন পজিশন অর হরাইজন্টাল পজিশন, ঠিক আছে, নাম আলাদা আলাদা, বা ডোরসাল পজিশন। এখানে তোমরা জানবে পজিশন 1 নম্বর কি, কেন ব্যবহার করা হয় এই পজিশনটা, কোন কোন পেশেন্টের ক্ষেত্রে ব্যবহার করা হয়, শুধু এগুলোই জানবে, আর কিছু জানতে হবে না, খালি ইউজটা জানবে। সুপাইন পজিশনের নামগুলো জানবে আর ইউজগুলো, যেমন হচ্ছে ইউজ ফুড রেজ ফর দ্য বেড রিডেন পেশেন্টের ক্ষেত্রে এই সুপাইন পজিশন ব্যবহার করা হয়। টু প্রিভেন্ট বেড শোরের ক্ষেত্রে সুপাইন পজিশন ব্যবহার করা হয়। প্রন পজিশন কেন ব্যবহার করা হয়, দেখো এখানে সুন্দর করে নোট দেওয়া আছে, নোটগুলো তোমরা ফলো করবে, ঠিক আছে, এগুলো দেখে দেখে লিখে নিবে। অপারেশন অ্যান্ড দ্য ইঞ্জুরি অফ ব্যাক, যদি ব্যাক ইঞ্জুরি হয় তার ক্ষেত্রে বা অপারেশন ক্ষেত্রে সেটা হচ্ছে প্রন পজিশনে রাখা হয়। অ্যাসেস পোস্টেরিয়র থরাক্স অ্যান্ড দ্য হিপ জয়েন্ট ইন বার্ন কেস, এইসব কেসের ক্ষেত্রে প্রন পজিশনে রাখা হয়। রিলিভ দ্য প্রেশার ফ্রম ব্যাডশোর এরিয়া অফ দ্য ব্যাকে যদি ব্যাডশোর হয় তখন তাহলে প্রন পজিশনে রাখা হয়। তো এইসব তোমরা জানবে ব্যবহারগুলো, ঠিক আছে। ইউজ ফর কমফোর্টেবলটা জানবে। সিটিং পজিশন, ঠিক আছে, আপরাইট পজিশন যার নাম। সিটিং পজিশনে কী কী মানে কেন ব্যবহার করা হয়, ফর দ্য ফিজিক্যাল এক্সামিনেশন ক্ষেত্রে, আমরা যে ফিজিক্যাল এক্সামিনেশন করি সিটিং পজিশনে, বিপি চেক করতে পারি, ভাইটাল সাইন চেক করতে পারবো, সবই সিটিং পজিশনে। এবার চলে আসি আরেকটা পজিশন, সেটা হচ্ছে ডোরসাল এলিভেটেড পজিশন, যেটা হচ্ছে সেমি রিকাম্বেন্ট পজিশন। এটা কি হয়, ইন দ্য মাইনর রেসপিরেটরি ডিজিজ যাদের থাকে তাদের ক্ষেত্রে এই ডোরসাল এলিভেটেড পজিশনটা করা হয়, যারা কনভালসেন্স থাকে তাদের ক্ষেত্রে হয়। আরেকটা পজিশন সেটা হচ্ছে ল্যাটারাল অর দ্য সাইড লেইং পজিশন। কেন ব্যবহার করা হয়, কী সুবিধার্থে, তোমরা পুরোটা দেখে নিবে, ঠিক আছে। এই হচ্ছে পজিশন, খুব সুন্দর করে পয়েন্টগুলো দেওয়া আছে, ভালো করে দেখে নাও, তোমরা নিজেরাই নোট করে নেবে, ঠিক আছে। এবার হচ্ছে কোশ্চেন করতে পারে, পজিশন থেকে কী কোশ্চেন করতে পারে, বলতে পারে যে প্রন পজিশন কোন পেশেন্টের ক্ষেত্রে ব্যবহার করা হয়, ঠিক আছে, কেন ব্যবহার করা হয় প্রন পজিশন, বা সুপাইন পজিশন কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়, কোন পেশেন্টের ক্ষেত্রে ব্যবহার করা হয়, এগুলোই কোশ্চেন করবে, ঠিক আছে, আর কিছু না। শুধু ওই ইউজ ফর কমফোর্টেবলের এটা তোমরা জেনে রাখো। 7 নম্বর এটা বললাম, চলে আসছি 8 নম্বরে।
ঠিক আছে। 8 নম্বর ফলোয়ার পজিশন কেন ব্যবহার করা হয় সেটাও লেখা আছে। লিথোটমি পজিশন খুব ইম্পর্টেন্ট পজিশন, লিথোটমি। নিচেস পজিশন খুব ইম্পর্টেন্ট পজিশন। এই হচ্ছে পজিশন। তারপরে আমি শুধু পজিশনের নামগুলো লিখেছি, সেগুলো তোমরা দেখে নিবে। টোটাল 15টা পজিশন, ঠিক আছে। তো এই হচ্ছে আজকের টপিক। ব্যাটশটটা আমার এই ইউটিউব চ্যানেলের মধ্যেই পেয়ে যাবে, তোমরা সার্চ করবে, আমার চ্যানেলে যাবে, চ্যানেলেই আমার ব্যাটশট সম্পর্কে টপিক আমি আলোচনা করে ফেলেছি, সেটা তোমরা চাইলে দেখতে পারো। তো আজকে 3 থেকে 4টা টপিক আলোচনা করা হলো, ভিডিওটা অনেকটাই লং, বাট তোমরা দেখবে, ঠিক আছে। অসুবিধা হলে তোমরা কমেন্ট করবে বুঝতে না পারলে, ঠিক আছে। তো এই হচ্ছে আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবে। তো যাওয়ার আগে একটাই কথা বলবো, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, পাশে থাকবে, এভাবে সাপোর্ট করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরবর্তী একটা নার্সিং রিলেটেড ভিডিও নিয়ে।